আমরা দেখেছিলাম কিছুদিন আগে যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে ছাত্রদের সঙ্গে রীতিমতো সরকারের একটা ঝামেলা বেঁধে গিয়েছিল। সেই ঝামেলাতে তোমরা কি পরাজিত হয়ে গেলে, পিছনে হটে এলে কেন? আমরা যদি বলি, স্পেসিফিক যদি বলে, তাহলে এসএফআই, আমরা এসএফআই। আর এসএফআই কখনো ইউটার্ন নেয় না, এসএফআই ফ্রন্টে খেলে। তো আমাদের রাজ্য সম্পাদক, রাজ্য কমিটিগত কল ছিল, যেহেতু এসএফআই ইউটার্ন করে না, এসএফআই কলই দিয়েছিল যে চালিয়ে খেলা হবে। তো চালিয়ে খেলার পরিণতি কি হয়েছে সেটা আমরা সবাই দেখেছি। যাদবপুরে যে আন্দোলন হয়েছে, মেদিনীপুরে আন্দোলন হয়েছে, নদিয়ায় আন্দোলন হয়েছে, এবং নদিয়ায় যদি স্পেসিফিক বলি, এসএফআই, সেই এসএফআই কল্যাণী ইউনিভার্সিটিতেও আন্দোলন করেছে, সেখানে ঝামেলা হয়েছে। তৃণমূল এবং সরকার পক্ষের যে বাহিনী, গুন্ডা বাহিনী, তারা এতটাই কমজোর হয়ে গেছে যে বাইরে থেকে গুন্ডা এনে এসএফআই এর মোকাবিলা করতে হয়েছে। তো যেখানে তৃণমূলের নিজস্ব কোনো শক্তি আর সেই অর্থে জায়গাগুলোতে নেই, জমি হারাচ্ছে প্রতিদিন, সেখানে দাঁড়িয়ে যখন বহিরাগত বাইরে থেকে গুন্ডা এনে, পুলিশ এনে শুধুমাত্র এসএফআই কে ট্যাকেল দিতে হয়, তাহলে বুঝতে হবে যে সেই লড়াইতে এসএফআই পরাজিত হয়নি। পরাজয় ঘটেছে মমতা ব্যানার্জির অহংকারে, পরাজয় ঘটেছে ব্রাত্য বসুর দম্ভের, পরাজয় ঘটেছে এই রাজ্য জুড়ে যে অচলাবস্থা রয়েছে সে অচলাবস্থার বিরুদ্ধে, সেই অচলাবস্থার পরাজয় ঘটেছে, এবং সেই অচলাবস্থাকে ছাত্ররা যে মোকাবিলা করতে পারে সেই সাহসের জয় ঘটেছে। এবং সেই সাহসের স্পিরিট আজও বজায় আছে। আমাদের রাজ্যগত কল দেওয়া হয়েছে, বলা হয়েছে যে ছাত্র সংসদ নির্বাচনের ডেট দিন, মমতা ব্যানার্জির সরকার ভয়তে দিতে পারছে না। এসএফআই কোর্টে গেছে, ছাত্ররা কোর্টে গেছে, বলেছে যে ডেট দিতে হবে। কোর্ট আলটিমেটাম দিয়েছে যে ছাত্র সংসদ নিয়ে রাজ্যের কি ভাবনা সেটা জানাতে হবে রাজ্যকে। ফলে এসএফআই হারে না, এসএফআই হারতে শেখেনি আজ পর্যন্ত। এসএফআই ইউটার্ন জানে না, এসএফআই ফ্রন্টে খেলে, এসএফআই এগিয়ে যায়, এসএফআই এগিয়ে যাবে। এবং সেই আন্দোলনের প্রভাব শুধুমাত্র বাংলা বা ভারতবর্ষে আটকে নেই, সেই প্রভাব, সেই আন্দোলনের প্রভাব গোটা রাজ্য জুড়ে যে প্রভাব, সেই প্রভাব কিন্তু বিদেশ বিভুঁয়ের মাটিতেও দেখা গেছে। সেখানে স্বতঃস্ফূর্তভাবে যে সমস্ত মানুষরা প্রতিবাদ জানিয়েছেন, সলিডারিটি জানিয়েছেন, ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন, যাদবপুরে একজন ছাত্রের উপর দিয়ে শিক্ষামন্ত্রীর গাড়ি চলে যেতে পারে, একজন যেই দেশের গড়ার কারিগর, সমাজ গড়ার কারিগর, যেখানে ছাত্ররা আগামীর কাণ্ডারি, শিক্ষক ছাত্র, যারা আগামী দিনে শিক্ষকদের তত্ত্বাবধানে ছাত্ররা সমাজ গড়বে, সেখানে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রীর গাড়ি যেই রাজ্যে ছাত্রের বুকের উপর দিয়ে, মাথার উপর দিয়ে চলে যায়, তার থেকে বেশি দুর্ভাগ্যজনক, কষ্টকর আর কিছু হয় না। এবং সেখানে দাঁড়িয়ে বোঝা যায় যে এই জাতির মেরুদণ্ড, এই জাতির ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে রয়েছে। সেখানে দাঁড়িয়ে যেই সমস্ত মানুষ, সাধারণ মানুষ আমাদের লড়াইতে সেই সময় সংহতি জানিয়েছেন, আজও আছেন, তাদের সবাইকে আমরা লড়াই সংগ্রামে থাকার জন্য তাদেরকে রক্তিম অভিনন্দন জানাই। এবং আমাদের বিশ্বাস আছে যে সাধারণ ছাত্রছাত্রী আমাদের সাথে আছে, ফলে ক্যাম্পাসে লড়াই আছে, ছাত্রছাত্রীরা আছে, মানে গার্জিয়ান আছে, শিক্ষকরা আছে, এবং তাদেরকে সবাইকে নিয়ে আমাদের সমবেত লড়াই চলবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই সময়তে দাঁড়িয়ে রাজ্যের কি অবস্থা। 26,000-এ চাকরি গেছে, 26,000 শিক্ষক রাস্তায় বসে রয়েছে, তার বাইরে এখনো প্রাইমারি দাঁড়িয়ে রয়েছে, অন্যান্য জায়গাগুলো দাঁড়িয়ে রয়েছে। আপনি দেখবেন সেখানেও বামপন্থীরা, ছাত্র যুবরা লড়াই দিচ্ছে। এই সময়তে দাঁড়িয়ে ছাত্র যুবরা তাদের পাশে রাস্তায় রাত কাটাচ্ছে। ফলে এসএফআই লড়াই সংগ্রাম থেমে যায়নি, এসএফআই লড়াই সংগ্রাম থামানোর কথা ভাবে না। আমাদের লড়াই সংগ্রাম পরপর চলছে, এবং এই লড়াই সংগ্রাম ততদিন চলবে যতদিন না এই রাজ্যের অচলাবস্থা শেষ হচ্ছে, ততদিন আমাদের এই লড়াই চলবে। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়নি। তোমরা কেন মনে করছো, যেহেতু তোমাদের ক্ষমতা নেই এই মুহূর্তে, তোমাদের মেইন স্ট্রিম যে সংগঠনগুলো রয়েছে ক্ষমতায় নেই, ধীরে ধীরে দুর্বল হয়ে গিয়েছে, এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে তোমাদের বুকের পাটা আসে কি করে যে ছাত্র সংসদ পশ্চিমবঙ্গে হলে বিভিন্ন কলেজে, ইউনিভার্সিটিতে তোমরা জয়লাভ করবে? এটা কেন ভাবছো? এর পেছনে কারণটা কি? আপনি যে বললেন যে আমরা কি করে ভাবছি, বুকের পাটা কি করে আছে, বুকের পাটা এই কারণে আছে কারণ এসএফআই কমরেডরা চোর না, এসএফআই কমরেডরা জোচ্চোর না। এসএফআই যারা করে, শ্বেত পতাকাটা যারা বহন করে, রাদার দেন, আমি যদি একটু বড় পার্সপেক্টিভে বলি, যে বামপন্থী ছাত্র সংগঠন যারা রয়েছে, যারা বামপন্থী ছাত্র সংগঠন করে, সো কল বামপন্থীদের নামে অনেক কিছু এখন মার্কেটে আছে, কিন্তু আমি যদি বামপন্থী ছাত্র সংগঠনগুলোর কথা বলি, তাহলে আপনি দেখবেন যে বামপন্থী ছাত্র সংগঠনে চোর নেই, বামপন্থী ছাত্র সংগঠনে জোচ্চোর নেই,
বামপন্থী ছাত্র সংগঠনে নারী স্বাধীনতা এবং নারী সুরক্ষা দুটো সমান্তরালে চলছে, কিন্তু বাকি যারা রয়েছে তাদের কি ধরনের লাইফস্টাইল, কিভাবে তাদের জীবনযাপন চলে সেটা দেখতে হবে। এবং আমাদের বুকের পাটা এই কারণেই আছে যে আমরা ছাত্রাবস্থায় তাই ছাত্র রাজনীতির কথা বলছি। আমরা প্রফেসরকে জগ ছুঁড়ে মারিনি, আমরা প্রফেসরদেরকে হুমকি দিইনি, ট্রান্সফারের হুমকি দিইনি। এগুলো যারা করেছে তারা ভয় পায়, এসএফআই ভয় পায় না। কারণ এসএফআই 24 ঘন্টা ছাত্রছাত্রীদের সাথে আছে, নিজের স্বার্থকে, নিজের স্বার্থের কথা মাথায় না রেখে এসএফআই অল টাইম ছাত্রছাত্রীদের সাথে পরিষেবা দিচ্ছে। ফলে আমাদের বুকের পাটা থাকবে না তো কাদের বুকের পাটা থাকবে? সেই ছাত্র সংগঠনের নেতার বুকের পাটা থাকবে যার পাহাড়ে দুর্নীতির নামে নাম এসেছিল, এবং সে নাকি সেই ছাত্র সংগঠনের নাম থাকবে যার রাজ্য সভাপতিকে কাউন্টার তার দলের লোকেরাই করেছে, বলেছে সে একটা অযোগ্য, এবং তার সম্বন্ধে যে যে অ্যালিগেশন, যে যে কথা তার দলের লোকেরা বলেছে, আমরা বলছি না, তার দলের লোকেরা বলেছে। ফলে তাদের বুকের পাটা থাকবে না তো কি আমাদের বুকের পাটা থাকবে না তো কি তাদের থাকবে? ফলে আমরা আমাদের আদর্শগত ভিত্তি, আমাদের সমাজ পরিবর্তনের লক্ষ্য, আমাদের সমাজ পরিবর্তনের স্বপ্ন, আমাদের চিন্তা ভাবনা এবং আমাদের সততা, এটাই হলো এসএফআই এর শক্তি। এই এসএফআই এর শক্তি, এই শক্তিকে পাথর করেই আমরা এগোবো। এবং আপনি দেখেছেন এই সময়তে, এই যাবৎকাল পর্যন্ত 2011-র পর দাঁড়িয়ে যেখানে যেখানে মমতা ব্যানার্জি ছাত্র সংসদ নির্বাচন করেছে সেখানে সেখানে এসএফআই এবং বামপন্থী শক্তিরই জয় ঘটেছে। কারণ এই সময়তে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদেরকেও ভাবতে হবে, ছাত্রছাত্রীদেরকেও বুঝতে হবে যে এই সময়তে দাঁড়িয়ে ক্যাম্পাসের গুরুত্ব কতটা কমে গেছে, পড়াশোনার গুরুত্ব কতটা কমে গেছে। আপনি দেখুন, কিছুদিন আগে খবর বেরিয়েছে, বিএড এর বিজ্ঞপ্তি বেরিয়েছে। আপনাদের একটা সময় মনে থাকবে যে বিএড এর কি পরিমাণ চাহিদা ছিল। ভালো ভালো ঘরের লোকেরাও টাকা নিয়ে বসে থাকতো যে ছেলেটাকে মেয়েটাকে বিএড করাতে হবে। এই বছর 7,000 আসন, গোটা রাজ্য জুড়ে বিএড এর 7,000 আসন ফাঁকা গেছে, ছেলেমেয়েরা ভর্তি হয়নি। লাস্ট টাইম পর্যন্ত অ্যাডমিশন করা হচ্ছে, ছেলেমেয়েরা ভর্তি হচ্ছে না। কেন ভর্তি হচ্ছে না? কারণ শিক্ষা শেষে মানুষের যে কাজের অধিকার, শিক্ষা শেষে মানুষের যে ভবিষ্যৎ থাকে, যে সমাজ গড়ার যে স্বপ্ন থাকে, সেটা আমাদের রাজ্যে ক্রমশ হারিয়ে যাচ্ছে। ফলে সেই স্বপ্ন, সেই ভবিষ্যৎ যখন সরকার দিতে ব্যর্থ হচ্ছে, ফলে বামপন্থীরা একমাত্র বিকল্প। বামপন্থীরা চাকরির কথা বলছে, বামপন্থীরা 8 ঘন্টার কাজের কথা বলছে, বামপন্থীরা ন্যূনতম 600 টাকা মজুরির কথা বলছে, বামপন্থীরা কাজ শেষে পেনশনের কথা বলছে, বামপন্থীরা পিএফ, গ্যাসেরুটি এবং অন্যান্য যেই সমস্ত ইএসআই বলুন, বিমা বলুন, যেগুলো সরকারকে দিতে হবে, যেটা আইনসিদ্ধ, সে কথা বামপন্থীরা বলছে, ছাত্ররা বলছে এই সময়তে দাঁড়িয়ে যে আমাদের যে ভর্তির ফি, সেই ভর্তির ফি কমাতে হবে, আমাদের যে স্কলারশিপ সেটা বাড়াতে হবে, সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে গভর্নমেন্টকে বেশি ইনভেস্টমেন্ট করতে হবে, সায়েন্সের ক্ষেত্রে যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে মেন স্ট্রিম সাবজেক্ট, সেখানে স্টুডেন্ট আসছে না, সেখানে স্টুডেন্টদেরকে আনতে হবে, ল্যাব ফ্যাসিলিটি ভালো করতে হবে, লাইব্রেরি ভালো করতে হবে, এবং সেখানে দাঁড়িয়ে এই যে এখন বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে গবেষণা চলছে, ছোট ছোট প্রজেক্ট যার কোনো ভবিষ্যৎ নেই। আপনি এইমস বলুন, নিব এমজি বলুন, সেখানে দাঁড়িয়ে পোস্ট ডক করা ছেলেমেয়েরা এবং তার পরবর্তীতে পিএইচডি করা ছেলেমেয়েরা, তাদের চাকরি নেই, তারা ছোট ছোট প্রজেক্টে যাচ্ছে। কি প্রজেক্ট? সেখানে সায়েন্সের বিভিন্ন প্রজেক্টগুলো হচ্ছে। সায়েন্স, সোশ্যাল সায়েন্স, আর্টসে তো গভর্নমেন্ট ইনভেস্ট করাই বন্ধ করে দিয়েছে। সেখানে দাঁড়িয়ে 2 বছরের একটা প্রজেক্ট চলছে, সেখানে দাঁড়িয়ে 1 বছরের একটা প্রজেক্ট চলছে, কারো কোনো কাজের গ্যারান্টি নেই, একটা ন্যূনতম টাকা পাচ্ছে। ফলে আমরা বলছি এই রকম নয়, এই গবেষণাগুলোকে সঠিক পর্যায়ে নিয়ে আসতে হবে, সঠিকভাবে নিয়ে আসতে হবে। আমি এটাকেই পিএইচডির মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে হবে, এটাকেই কার্যকর করার জায়গায় চাকরির ক্ষেত্রে পরিণত করতে হবে। আমার যদি বিভিন্ন সায়েন্সের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতেই হয়, আমার যদি সেটা বিভিন্ন সংস্থায় চলতে পারে, সেটা এমসি চলতে পারে, সেটা নিব এমজিতে চলতে পারে, সেটা আইআইটিতে চলতে পারে, সেটা আইআইটিতে চলতে পারে, সেটা অন্যান্য যে সমস্ত ইসরোতে চলতে পারে, তাহলে সেখানে কেন আমার যখন সারা বছরের প্রজেক্ট যদি গভর্নমেন্ট দেয়, তাহলে সেখানে কেন স্থায়ী হবে না? যারা কাজ জানে, যারা গবেষণা করতে পারে, যারা ল্যাব টেকনিশিয়ান আছে, তাদেরকে কেন সরকার চুক্তিভিত্তিক নিচ্ছে যে 1 বছরের প্রজেক্ট করতে হবে, 2 বছরে করতে হবে? প্রজেক্ট সরকারকে রিসার্চ সেক্টরে, R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে সরকারকে ইনভেস্ট করতে হবে, এবং সেখানে যে সমস্ত আমাদের শিক্ষিত ছেলেমেয়েরা আছে তাদের ভবিষ্যতের সুরক্ষা সেখানে দিতে হবে। এসএফআই এর পরিষ্কার দাবি, এবং এই দাবি যতদিন না সরকার মানছে ততদিন এসএফআই এর লড়াই চলবে। এবং ওই যে বললাম যে শক্তি আছে, যে সততা, বুকের পাটা, চোর না, জোচ্চর না, এইটাকে পাথর করেই আমাদের লড়াই। এবং এর জন্য মমতা ব্যানার্জি তো খুবই তুচ্ছ ব্যক্তি, মমতা ব্যানার্জির সাথে কোনো লড়াই নেই, আদর্শের সাথে লড়াই আছে। মমতা ব্যানার্জি যে আদর্শে বিশ্বাসী,
যে আরএসএস এর আদর্শের সাথে বিশ্বাসী, যেই ভাবনা চিন্তায় উনি চলে এবং ওনাকে চালনা করে, তাদের সাথে লড়াই আছে। সুতরাং মমতা ব্যানার্জি একটা নিমিত্ত, সামান্য মাত্র। এসএফআই চিন্তা ভাবনা অনেক বড়। এসএফআই সকলের জন্য শিক্ষা এবং শিক্ষান্তে কাজের দাবিতে চাকরি করে। তার মাঝখানে, এই লড়াইয়ের মাঝখানে টিএমসিপি পড়ে, সিপি পড়ে, এবিভিপি পড়ে, তৃণমূল পড়ে, বিজেপি পড়ে, কিন্তু এসএফআই লড়াইটা আরো বড় ক্ষেত্রে। সুতরাং বুকে সেই পরিমাণ এনার্জি না থাকলে এসএফআই সকলের জন্য শিক্ষা শিক্ষান্তে কাজের কথা বলতে পারে না। সুতরাং আমাদের লড়াইটা অনেক বড়। যারা গরিবের ঘরে শিক্ষা পৌঁছাতে দিতে চায় না, এটা তো আপনার মনে হচ্ছে যে সামনে থেকে মমতা ব্যানার্জি আছে, আজকে মে দিবসের দিন, এর পিছনে বৃহৎ পুঁজির মালিকরা রয়েছে, যারা চায় কম পয়সার লেবার তৈরি করতে, যারা চায় স্কিল্ড লেবার নয়, নন স্কিল লেবার, যারা চায় যে শ্রমিকের সুরক্ষা দিতে না, যারা চায় নিজেদের পুঁজি গোছাতে, তাদের সাথে লড়াইটা অনেক বড়। মাঝখানে এই দালালরা রয়েছে, দালাল অর্থে টিএমসি, বিজেপি যারা আছে, যাদেরকে মন্ত্রী করে রেখেছে, সন্ত্রী করে রেখেছে, তারা মাঝখানে রয়েছে। কিন্তু এসএফআই লড়াইটা এদের থেকেও উপরে, এদের থেকেও বড় জায়গাতে লড়াই, সেটা দীর্ঘমেয়াদী লড়াই। সেই লড়াই চলবে। আমরা বিশ্বাসী যে আমাদের যে আদর্শ রয়েছে, সে আদর্শের প্রতি সৎ থেকে, আদর্শের প্রতি বিশ্বাস রেখে আমরা এই লড়াই অনায়াসে জিততে পারবো, এবং আমরা জিতছিও। আপনি যদি গ্লোবাল পরিস্থিতি দেখেন, আমরা সেখানে জিতছি। আচ্ছা, তুমি বলছো তোমাদের শক্তি রয়েছে, মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন, কলেজগুলোতে নির্বাচন করাচ্ছেন না উনি এই কারণে। আমরা দেখলাম 8,000-এর উপরে স্কুল বন্ধ হয়ে গিয়েছে। অনেক স্কুল এমন রয়েছে যেখানে ছাত্র রয়েছে, শিক্ষক নেই, শিক্ষক রয়েছে তো ছাত্র নেই। তো আপনারা আটকাতে পারলেন না? 8,000 স্কুল বন্ধ হয়ে গেল আপনাদের নাকের ডগা থেকে। আপনারা কি আন্দোলন গড়ে তোলেন তাহলে? আপনি যদি দেখেন এই সময়ের পরিস্থিতি, যদি দেখেন যে 8,000 স্কুল যেটা বন্ধ হয়েছে, প্রথম প্রশ্নের উত্তরটা দিই যে কিছু জায়গায় ছাত্র আছে, শিক্ষক নেই, কিছু জায়গায় শিক্ষক আছে, ছাত্র নেই। এটাও একটা দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা গভর্নমেন্টের। দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা কেমন? ব্রাত্য বসু একটা স্কিম নিয়ে আসলো যেখানে টিচারদের ট্রান্সফার হয়। ফলে আমরা দেখলাম যে গ্রামগঞ্জ থেকে টিচাররা বেরিয়ে শহরাঞ্চলের দিকে আসতে শুরু করলো। ফলে গ্রামের স্কুলগুলো ফাঁকা হলো। গ্রামের স্কুলগুলোর ক্ষেত্রে আপনি যেটা দেখবেন, এই ছাত্র শিক্ষকের রেশিও, এটা ম্যাক্সিমাম জায়গায় ভুগছে হলো গ্রামে। শহরের স্কুলগুলো এখনো তুলনামূলকভাবে আছে। এখন তারপরে যদি দেখেন, তারপরে আমাদের 2011-র পর রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগ হয়নি। ফলে শিক্ষকের যে রেশিও, সেই রেশিও কমে গেছে। তারপরে আপনি দেখেন যে করোনার পর ছাত্রছাত্রীরা কম এসেছে, এবং যখন শিক্ষক নিয়োগ হচ্ছে না, সরকারি পর্যায়ে যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ থাকছে না। ফলে আমাদের রাজ্য থেকে দাঁড়িয়ে শিশু শ্রম বাড়ছে, আমাদের রাজ্য থেকে দাঁড়িয়ে মানে মাইগ্রেটেড লেবার যেটা হচ্ছে, পরিযায়ী শ্রমিক, সেই সংখ্যাও বাড়ছে। ফলে এই পুরো ব্যবস্থার সাথে লড়াই এসএফআই এই সময়তে হয়েছে। যদি বলেন 8,207টা স্কুলের কথা বন্ধ হয়ে গেছে, তাহলে সেই লড়াইটাও এসএফআই শুরু করেছিল, এবং এসএফআই সেই লড়াই চলছে যে 8,207টা স্কুল আমরা বিধানসভা অভিযান করলাম। বিধানসভা অভিযানের মাধ্যমে সরকার এটা প্রকাশ করতে বাধ্য হলো যে 8,207টা স্কুল বন্ধ হয়ে গেছে, এবং সেই লড়াইয়ের ফলে, সেই লড়াইতে যে কমরেডদের রক্ত ঝরলো, যারা জেল খাটলো, ফলে তারই ফলশ্রুতি এই তথ্য বেরিয়েছে। এবং সেখানে সরকার বলেছে, মাননীয় মন্ত্রী বলেছেন যে আমরা এই স্কুলগুলো খোলার চেষ্টা করছি, কিন্তু আদতেও তাদের মন মানসিকতায় নেই যে তারা স্কুল খুলবে। সেখানে দাঁড়িয়ে ভারতের ছাত্র ফেডারেশনের লড়াই, যেটা সরকার ব্যর্থ হচ্ছে, দিতে পারছে না, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, ছাত্রছাত্রী আসছেন, সেখানে দাঁড়িয়ে গভর্নমেন্টের সাথে আমাদের এই বিষয়ে যে লড়াই, সেই লড়াই চলছে। এবং 8,207টা স্কুল যেটা বন্ধ হয়ে গেছে, এটা ঠিক যে এটা দুর্ভাগ্যজনক, যে ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে, এটা দুর্ভাগ্যজনক, এটা হওয়া উচিত ছিল না। কিন্তু দেখুন, এসএফআই স্কুল আটকাবে, স্কুল যদি বন্ধ হয়ে যাওয়া রুখতে হয়, তাহলে শিক্ষক নিয়োগ করতে হবে, তাহলে স্কুলের পরিকাঠামো উন্নয়ন করতে হবে। এখন সরকারের মনে মানসিকতায় যদি থাকে যে গ্রামের স্কুলগুলো বন্ধ হয়ে গেলে সেখানে বিয়ে বাড়ির লজ ভাড়া দেবে, বা অথবা যেই সেট আপ তৈরি রয়েছে সেটা কোনো বেসরকারি প্রতিষ্ঠানকে লিজে দিয়ে দেবে, তাহলে সেখানে দাঁড়িয়ে লড়াইটা সরাসরি সরকারের সাথে হয়ে যায়। এবং সেটা যখন সরকারের পরিকল্পনা আছে, আমরা বুঝতে পারছি সরকার এই ধরনের চিন্তা ভাবনা করছে। আপনি দেখবেন কিছুদিন আগে নদিয়া জেলা এসএফআই ডিআই অফিস অভিযান করেছিল। আপনি দেখুন, একটা ওভারঅল পরিস্থিতি নষ্ট করে দেওয়া হয়েছে। মিড ডে মিলের দুর্নীতি, মানে ছাত্রছাত্রীদের মুখে যেটুকু অন্ন যায়, যেটুকু খাবার খাওয়ার জন্য বিভিন্ন গ্রাম অঞ্চলে ছেলেমেয়েরা স্কুলে আসতো টিফিন পাওয়ার জন্য, সেই জায়গাটাও বন্ধ করে দিয়েছে সরকার।
ফলে সরকারের সাথে আন্দোলন, সেই আন্দোলন আমরা চলছে এবং কিছু ক্ষেত্রে কিছু আন্দোলন আদালতে রয়েছে, বিচার বিভাগীয় বিষয় রয়েছে, কিছু আন্দোলন লড়াইয়ের ময়দানে রয়েছে। সেই লড়াইয়ের ময়দানের সাথে আদালতের লড়াই দুটোই কিন্তু এসএফআই সমান্তরালে লড়ছে এই সময়তে দাঁড়িয়ে। এবং আগামী দিনের পরিস্থিতি যাতে ভালো হয়, আমরা যাতে ছাত্রছাত্রীদেরকে একটা বেটার ফিউচার, একটা পশ্চিমবাংলাকে একটা বেটার ফিউচার, এই জাতিকে সর্বোপরি এই জাতিকে যদি আমরা বাঁচাতে চাই, বেটার ফিউচার দিতে চাই, তার জন্য আমরা এই সময়তে দাঁড়িয়ে সমস্ত মানুষকে আহ্বান জানিয়েছি যে এই সময়তে দাঁড়িয়ে এই যে বিভেদের রাজনীতি, জাতের রাজনীতি যেটা রাজ্য জুড়ে চলছে, দেশ জুড়ে চলছে, তার বিরুদ্ধে আমরা মানুষকে এক জায়গায় করছি। কারণ সর্বোপরি ক্ষমতা বদলের মাধ্যমে সময় এবং পরিস্থিতির বদল হয়। তাহলে ক্ষমতার পরিবর্তন যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেটা হবে, যেটা আমাদের দেশে ব্যবস্থা রয়েছে, সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা মানুষকে আহ্বান জানিয়েছি বিভিন্ন সময়তে যে যে দুটো অশুভ শক্তি রয়েছে তৃণমূল এবং বিজেপি, তার বিরুদ্ধে মানুষকে ম্যান্ডেট দিতে হবে। এবং তার জন্য এসএফআই কাজ করছে, সাধারণ মানুষকে এক জায়গায় করার চেষ্টা করছে, বোঝানোর চেষ্টা করছে যে আগামী দিনে দাঁড়িয়ে যে আমরা যদি এই শক্তির পতন ঘটাতে না পারি, তাহলে এই যে 8,270 স্কুল বন্ধ হয়ে গেছে, এটা আগামী দিনে 16,000 হবে, 32,000 হবে, 64,000 হবে এবং এইভাবে কিন্তু সংখ্যা দিন দিন বাড়তে থাকবে। সুতরাং আপনার চ্যানেলের মাধ্যমেও আমি যতটুকু বলতে পারছি, বোঝাতে পারছি, আমি বলবো সবাইকে যে এই বিষয়গুলো নিয়ে ক্রমশ আলোচনা সব জায়গায় মানুষের কাছে পৌঁছানো। যারা কনসিয়াস, সমাজ সম্পর্কে, পশ্চিমবঙ্গ সম্পর্কে কনসিয়াস, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, তাদেরকে বলবো যে লেট স্পিক, চলো এখন থেকে আমরা বলা শুরু করি। আমরা যত মানুষকে বলবো, যত বোঝাবো, তত তাড়াতাড়ি, তত দ্রুত আমাদের যে ঘরের ফুলটা রয়েছে, যেটা এখনো বিকশিত হতে পারেনি, যাদের বিকশিত হওয়ার সময় রয়েছে, তাদের যেন বিকশিত হওয়ার জন্য একটা ভরপুর অক্সিজেন সমৃদ্ধ পরিবেশ আমরা দিতে পারি, যাতে আগামী দিনে গিয়ে এই জাতির মানে পুনরুজ্জীবন যাতে হতে পারে। সেজন্য আমি মানুষকে বলবো যে এখন থেকে বলা শুরু করতে হবে এবং বলার মাধ্যমে লড়াই সংগ্রামের ময়দান গঠিত হয়, মানুষ জড়ো হয়। তাই যত দর্শক শ্রোতা বন্ধু দেখছেন সবাইকে আমি বলবো যে এখন থেকে বলা শুরু করুন, যে যার পর্যায়ে যতটুকু পারে ততটুকু বলুন। চায়ের দোকানে বলুন, ফেসবুকে বলুন, হোয়াটসঅ্যাপে বলুন, সোশ্যাল মিডিয়ায় বলুন, বন্ধুকে বলুন, বাজারে বলুন, মোড়ে বলুন, সেলুনে বলুন, যেখানেই বলুন, কিন্তু এখন থেকে আমাদেরকে বলাটা শুরু করতে হবে।